নিজের বাড়ির বউ হয়ে কি শেষমেশ চোর সাজল বনলতা? কেনই বা তার গায়ে হাত তুলল শাশুড়ি? জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। ময়ূকের কথা শুনে বনলতাকে সপাটে চড় মারল স্ত্রী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। লাজু বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর সেই জন্য ঠাম্মির মনের অবস্থা ভীষণই খারাপ। ঠাম্মি তো খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, লাজু কখনোই এই চুরিটা করতে পারে না। লাজুকে আমি বিশ্বাস করি। সেই মুহূর্তে আমি লাজুকে অবিশ্বাস করেছিলাম ঠিকই, কিন্তু পরে বুঝতে পেরেছি লাজু কখনোই চুরি করতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে। তখনই স্ত্রী বলে, কোনো ভুল হচ্ছে না মা, যা হচ্ছে সেটা একদম ঠিকই হচ্ছে। আপনি আর লাজুকে এই বাড়িতে রাখার অনুমতি দেবেন না। এই বাড়ি থেকে লাজুকে বার করে দিলেই সবার শান্তি হবে। কিন্তু জেঠুমণি বলে, স্ত্রী, আমি জানি তোমার লাজুর ওপরে রাগ আছে। সেই রাগের থেকে তুমি এই কথাগুলো বলছো, কিন্তু একটু ভেবে দেখো তো, যদি পুলিশও জানতো যে লাজু এই চুরিটা করেছে, তাহলে কি পুলিশ লাজুকে ছেড়ে দিত? সেটা কি কখনো সম্ভব? তুমি এইটুকু বুঝতে পারছো না? স্ত্রী তখন বলে, দাদা, আমি কিচ্ছু বুঝতে চাই না, কিন্তু লাজু এই বাড়িতে থাকবে না, আর এটা একদম কনফার্ম। তখনই অনুভব একদিক থেকে ভাবছে, বলে দেবে, আবার ভাবছে যদি লাজু সত্যি সত্যি আমার কাছে আর না আসে, আমার থেকে দূরে সরে যায়, তখন কি হবে? এই দোটানার মধ্যে পড়ে আসল চোরের নাম কোনোভাবেই বলতে পারছে না অনুভব। তার মধ্যে অনু বলে, দেখ ছোড়দা ভাই, এখনও সময় আছে। লাজু একবার বেরিয়ে গেলে তখন বললে আর কোনো কাজ হবে না। তাই সময় থাকতে থাকতে তুই বলে ফেল সত্যিটা। সেক্ষেত্রে তোরও ভালো আর লাজুরও ভালো। এর মাঝখানে তখনই ঠাম্মি বারবার করে কান্নাকাটি করতে থাকে। শর্মিলা তখন বলে, মা, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। আপনি এটা অন্তত জানুন যে চোরটা হচ্ছে লাজু। আপনি চোরের হয়ে এইভাবে যদি কথা বলতে থাকেন, তাহলে কি করে হবে বলুন তো? কিন্তু ঠাম্মি বারবার করে একটা কথাই বলে, লাজু চোর নয়। এর মধ্যেই লাজু সমস্ত জামা প্যান্ট গুছিয়ে চলে এসেছে আর বলে, এই বাড়িতে আমি ছিলাম, এই বাড়ির প্রতি একটা মায়া হয়ে গেছে। জানি না এই বাড়ি থেকে চলে গেলে আমার ঠিক কী অবস্থা হবে, আর কোথায় বা যাব। এইগুলোই তখন ভাবতে শুরু করেছে লাজু। বাড়ির সবাইকে নমস্কার করবে বলে ঠিক করে। ঠাম্মিকে এসে নমস্কার করতেই ঠাম্মি তো খুবই কান্নাকাটি করে আর বলে, তুই এইভাবে চলে যাবি লাজু? এ আমি কল্পনাও করতে পারিনি। বনলতা মনে মনে ভাবে, আমি তো আন্টিকে বলে ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমিও আর কিছু করে উঠতে পারলাম না। খারাপ লাগছে লাজুর জন্য, কিন্তু আর কি করা যেতে পারে? এর মাঝখানেই ঠাম্মি বলে, লাজু, লাজু, আমি জানি তুই চোর নস, তাহলে কে? আসল অপরাধীর নামটা বলে দে না। কিন্তু লাজু তবুও বলতে চায় না আসল অপরাধী কে। এরপর লাজু বলে, এই বাড়িতে যখন আমি প্রথম এসেছিলাম, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে। খুব খুশি হয়েছিলাম জানো, একটা ভরসার জায়গা পেয়েছিলাম বলে। ঠাম্মির ভালোবাসা, স্নেহ যে কি হয় সেটা তোমাকে দেখে বুঝতে পেরেছি। তবে আজ চলে যাচ্ছি, বড্ড কষ্ট হচ্ছে। স্ত্রী তখন বলে, এই হয়েছে, অনেক ন্যাকামো করে ফেলেছ, এবার অন্তত এই বাড়ি থেকে বিদায় হও, আর তোমাকে সহ্য হচ্ছে না, বুঝতে পারলে? লাজু বুঝতে পারে তার এই বাড়িতে থাকাটা আর কেউই মেনে নিতে পারছে না। সেই জন্য লাজু তো ভীষণই কান্নাকাটি করতে থাকে। তখনই অনুভব বলে, ছোড়দা ভাই, এখনও সময় আছে। এরপর অনু নিচেই নেমে আসে আর বলে, লাজু, তুমি কোথায় যাচ্ছ? তুমি খুব বোকা। এইভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে তোমার কেরিয়ারের কি হবে? কখনো ভেবে দেখেছ তোমার যে ডাক্তারি পড়া, এই শহরে আসা, সবকিছুই তো এক নিমেষে শেষ হয়ে যাবে। এখনও সময় আছে। বলে দাও লাজু, তুমি এত বোকামো করো না, বলে দাও সবটা। কিন্তু লাজু বলে, কি বলবো, আমিই তো চুরি করেছি। আমার লোভ হয়েছিল ওই গয়নাগুলোর ওপরে, তাই আমি চুরিটা করেছি। স্ত্রী তখন বলে, দেখছিস ও নিজের মুখে সবটা স্বীকার করছে, তারপরে তোরা আবার বড় বড় কথা বলছিস। ঠাম্মি তখন বলে, বৌমা, ওর মুখের কথাটাই তুমি ধরে নিলে? আমি নিজে প্রমাণ পেয়েছি। ওর গয়না, তারপরে টাকা পয়সা সবকিছুই তো আমি সরিয়ে চিটিয়ে রেখেছিলাম। কই, কখনো তো লাজু ধরেনি। এমনকি লাজুকে আমি একটা উপহারও দিতে চেয়েছিলাম, কিন্তু লাজু সেই উপহারটাও নিতে চায়নি। সেটাও যথেষ্ট দামি ছিল। লাজুর যদি লোভ থাকত, তাহলে আমি অনেক আগেই বুঝতে পারতাম। এর মাঝখানে লাজু বলে, ঠাকরাম্মি, আর আমার হয়ে কাউকে কিছু বলতে হবে না, আমি চলেই যাচ্ছি। লাজু যখনই বাইরে পা দিতে যাবে, ঠিক তখনই অনুভব বলে, দাঁড়াও, কোথাও যাবে না তুমি। এইভাবে তুমি চলে যেতে পারো না। সারাটা জীবন চোর অপবাদ নিয়ে থাকবে তুমি, সেটা কখনো হবে না। স্ত্রী তখন বলে, অনেক হয়ে গেছে তোদের ন্যাকামো, এবার আসল অপরাধীর নামটা বল, আমরা আর ওয়েট করতে পারছি না। তখনই অনুভবের বাবা বলে, সেই তো, কি শুরু করেছিস তোরা? আসল অপরাধীর নাম বলেও বলতে চাইছিস না। এগুলো কি রকম হচ্ছে আমি বুঝতে পারছি না। তখনই স্ত্রী অনুভবের হাতটা নিয়ে নিজের মাথার ওপরে রাখে আর বলে, এবার বলতো, আমার মাথা ছুঁয়ে কে রয়েছে এইসবের পিছনে? কে এই কাজটা করেছে? আমার সবটা জানাটা খুব জরুরি। এইভাবে চুপ করে থাকলে কিন্তু কোনো রকমের কোনো সলিউশন হবে না। তাই আসল অপরাধীর নামটা বলে দে।
কিন্তু অনুভব ভাবে কি করে বলবে। লাজু তখন বলে, আমি হলাম আসল অপরাধী, আমাকে তোমরা ক্ষমা করো না, আমাকে তোমরা জব্দ করার চেষ্টা করো। ঠিক সেই মুহূর্তেই অনুভব বলে, আসল অপরাধী বনলতা, আর বনলতাকে দেখিয়ে দিতেই সবাই রীতিমতো চমকে যায়। কিঙ্কণি তখন বলে, এসব তুমি কি বলছো অনুভব? তুমি যখন চুপ করেছিলে, লাজু যে চোর সেটা যেমন আমরা বিশ্বাস করতে পারিনি, এখন বনলতাকে চোর হিসেবে বিশ্বাস করতে তো অসুবিধে হচ্ছে, এটা হতে পারে না। কিন্তু অনুভব বলে, এটাই সত্যি, লাজু বনলতাকে বাঁচাতে বনলতার সমস্ত চোরের দায়ভার নিজের মাথার ওপরে নিয়ে নিয়েছে, কিন্তু এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এর মধ্যেই বনলতা বলে, হ্যাঁ, আমি চুরি করেছি, আমি নিজেকে বাঁচাতে এই চুরিটা করেছিলাম, কিন্তু আমি ময়ূককে না, আমি এখন অনুভবকে ভালোবাসি, বিশ্বাস করো আন্টি। কিন্তু স্ত্রী তখন সপাটে সবার সামনে একটা চর কষিয়ে দেয় বনলতার গালে, আর বলে, তুমি এই রকম মেয়ে আগে জানলে কখনোই আমার ছেলের সাথে তোমার বিয়ে দিতাম না, সেই জন্যই তুমি বিয়ের রাতে ওইভাবে পালিয়ে চলে গিয়েছিলে। আজ আমাদের কাছে সমস্ত সত্যিটা একেবারে স্পষ্ট। তোমাকে বারবার জিজ্ঞেস করেছিলাম তোমার কোনো প্রেমিক আছে কিনা, কিন্তু তুমি কারুর নাম বলনি। এবারে তো সমস্ত সত্যিটা সামনে চলেই আসলো, পারলে আটকাতে? আরে লাজু মহৎ কাজ করতে গিয়েছিল। লাজু তখন বুঝতে পারে ভালো হলো না সবকিছু। বনলতা দিদিকেই বাঁচানোর চেষ্টা করেছিল এতটা সময় ধরে, কিন্তু শেষ পর্যন্ত সে আর পারল না। বনলতা খুবই ভেঙে পড়েছে, লাজুও কি করবে বুঝতে পারছে না। তবে স্ত্রী বুঝতে পারে অনুভবের জীবন থেকে বনলতাকে বার করে দিতে হবে, আর সেটা এক্ষুনি। এই রোমাঞ্চকর মোড় নেওয়ার পর গল্পের পরবর্তী অংশে দেখা যায় বনলতার গালে স্ত্রীর সপাটে চটটা যেন গোটা বাড়িতে এক অদ্ভুত স্তব্ধতা নামিয়ে আনে। বনলতা নিজের গালে হাত দিয়ে অঝরে কাঁদতে থাকে, আর অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কারণ তার সব জারিজুরি আজ সবার সামনে ফাঁস হয়ে গেছে। অনুভব অত্যন্ত কঠোর গলায় বলে, মা, আমি অনেক দিন ধরেই এই সত্যিটা জানতাম, কিন্তু লাজুকে দেওয়া কথার খাতিরে আমি এতদিন মুখ খুলতে পারিনি, কারণ লাজু চেয়েছিল বনলতাকে একটা সুযোগ দিতে, যাতে সে নিজের ভুল বুঝতে পারে। কিন্তু বনলতা সেটা না করে বরং লাজুর ঘাড়েই সমস্ত দোষ চাপিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ফোন দিয়ে এটেছিল। এটা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। জেঠুমণি তখন অত্যন্ত গম্ভীর হয়ে বলেন, বনলতা, আমাদের বংশের মান সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিলে। এক জঘন্য অপরাধীর ব্ল্যাকমেলের শিকার হয়ে তুমি বাড়ির গয়না চুরি করলে, আর তার দায় চাপালে এই নিষ্পাপ মেয়েটার ওপর, যে কিনা তোমাকে দিদির মতো শ্রদ্ধা করে আগলে রাখতে চেয়েছিল। তোমার লজ্জা হওয়া উচিত। এই কথা শুনে বনলতার বুকরে কেঁদে ওঠে, আর স্ত্রীর পা জড়িয়ে ধরে বলে, আন্টি, আমাকে ক্ষমা করে দাও, আমি ময়ূকের ভয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। ও আমাকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছিল। আমি অনুভবকে হারাতে চাইনি, তাই ভয়ে কাউকে কিছু জানাইনি। কিন্তু স্ত্রী তার পা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলেন, খবরদার, আমাকে আন্টি বলে ডাকবে না। তোমার মতো একটা চোর আর প্রতারক মেয়েকে আমি এই বাড়ির বউ হিসাবে তো দূর, নিজের ছায়া হিসাবেও দেখতে চাই না। তুমি আমাদের বিশ্বাসের অমর্যাদা করেছ, শুধু তাই নয়, লাজুর মতো একটা সোনার মেয়েকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়াতে চেয়েছ। তোমার শাস্তি হওয়া উচিত। স্ত্রী তখন পুলিশে ফোন করতে গেলে লাজু ছুটে এসে স্ত্রীর হাত ধরে ফেলে, আর বলে, মা, না, এমনটা করবেন না। বনলতা দিদি ভুল করেছে ঠিকই, কিন্তু ও পরিস্থিতির শিকার হয়েছিল। ওই ময়ূক নামের লোকটাই আসল অপরাধী, যে দিদিকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। দিদিকে পুলিশে দিলে আমাদেরই সম্মান যাবে, তার চেয়ে বরং বনলতা দিদিকে এই বাড়ি থেকে চলে যেতে বলুন, আর ওই ময়ূককে ধরার ব্যবস্থা করুন। অনুভবের চোখে তখন লাজুর জন্য একরাশ শ্রদ্ধা ঝিলিক দিয়ে ওঠে। সে বলে, দেখেছ মা, লাজু এখনও বনলতার সম্মানের কথা ভাবছে, অথচ বনলতা ওকে জেলের ঘানি টানাতে চেয়েছিল। অনুভব তখন বনলতাকে উদ্দেশ্য করে বলে, বনলতা, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর নিজের সব পাপের প্রায়শ্চিত্ত করো। আজ থেকে তোমার আর আমার মধ্যে সব সম্পর্ক শেষ। বনলতা বুঝতে পারে এই বাড়িতে তার আর ঠাঁই হবে না। সে কাঁদতে কাঁদতে নিজের ঘর থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। তবে যাওয়ার আগে লাজুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যার মধ্যে ছিল ঘৃণা আর পরাজয়ের এক মিশ্র অনুভূতি। বনলতা চলে যাওয়ার পর ঠাম্মি লাজুকে বুকে টেনে নেয়, আর বলে, আমাকে মাফ করে দে দিদিভাই, আমি এক মুহূর্তের জন্যে হলেও তোকে ভুল বুঝেছিলাম। তোর মতো হীরের টুকরো মেয়েকে আমি চিনতে পারিনি। লাজু তখন ঠাম্মি চোখের জল মুছিয়ে দিয়ে বলে, না ঠাম্মি, ওসব বলবেন না। আপনি তো আমাকে নাতনির মতো ভালোবাসেন, আপনার ওপর আমার কোনো অভিমান নেই। এদিকে অনু বলে, ছোটদা ভাই, এবার তো অন্তত তোর মনের কথা সবাইকে খুলে বল। লাজু যে তোর জীবনের কতটা জুড়ে আছে সেটা কি আর বলতে হবে না? অনুভব তখন লাজুর হাত ধরে সবার সামনে দাঁড়িয়ে বলে, মা, লাজুকে আমি ভালোবাসি, আর ওকেই আমি এই বাড়ির বউ করে আনতে চাই। ওর এই ত্যাগ আর সততা প্রমাণ করে দিয়েছে যে ওই এই বাড়ির যোগ্য মর্যাদা রক্ষা করতে পারবে। স্ত্রী প্রথমে একটু চুপ করে থাকলেও পরে লাজুর মাথায় হাত রেখে বলেন, আমি অনেক ভুল করেছি লাজু,
আমি রূপ আর আভিজাত্য দেখে বনলতাকে পছন্দ করেছিলাম, কিন্তু গুণের কদর করতে জানতাম না। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ। তুমি যদি রাজি থাকো তবে আমি তোমাকেই আমার ঘরের লক্ষ্মী করতে চাই। লাজু লজ্জায় লাল হয়ে ওঠে, আর অনুভবের দিকে লাজুক চোখে তাকায়। বাড়ির সবার মুখে হাসির ঝিলিক দেখা যায়। ঠিক তখনই বাড়ির দরজায় পুলিশ হাজির হয়। সবাই চমকে ওঠে। পুলিশ জানায় তারা ময়ূককে গ্রেপ্তার করেছে, এবং ময়ূকের বয়ান অনুযায়ী বনলতাকেও জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রয়োজন। অনুভব বুঝতে পারে আইন তার নিজের পথেই চলবে। বনলতার সাজা হয়তো নিয়তিই লিখে রেখেছে। এর কিছুদিন পর লাজু আর অনুভবের বিয়ের তোড়জোড় শুরু হয়। সারা বাড়ি আলোয় সেজে ওঠে। লাজু আজ আর সেই চোর অপবাদ পাওয়া মেয়েটা নয়, বরং সে এই বাড়ির সবথেকে প্রিয় মানুষ। বিয়ের পিঁড়িতে বসে লাজু ভাবে, জীবন মানুষকে কত পরীক্ষা নেয়, কিন্তু সততা থাকলে শেষ পর্যন্ত জয় হয়। অনুভবের সাথে ৭ পাকে বাঁধা পড়ে লাজু এক নতুন জীবনের পথে পা বাড়ায়, যেখানে আর কোনো মিথ্যে বা চোর অপবাদ নেই, আছে শুধু অগাধ ভালোবাসা আর বিশ্বাস। আর অন্যদিকে বনলতাকার কৃতকর্মের জন্য আড়ালে চোখের জল ফেলে, বুঝতে পারে যে মিথ্যের উপর দাঁড়িয়ে সুখের ঘর বাঁধা যায় না। গল্পের শেষ হয় লাজু আর অনুভবের এক সুন্দর মিলনের মধ্য দিয়ে, যা দর্শকদের মনে এক শান্তির পরশ বুলিয়ে দেয়। আপনাদের কি মনে হয়, বনলতাকে কি পুলিশে দেওয়া উচিত নাকি ক্ষমা করা ঠিক হবে? কমেন্টে আপনার মতামত জানান।